final stop, the ultimate solution. শিক্ষা ব্যবস্থা আর ক্লাসরুমের জগৎটা কিন্তু বেশ জটিল। আজ আমরা চেষ্টা করব ৫ মিনিটেরও কম সময়ে আধুনিক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ১৫টি ধারণা একেবারে সহজ করে বুঝতে। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের আজকের এই আলোচনাকে আমরা ৪টা ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা দেখব শেখার মূল ভিত্তিগুলো কি। তারপর শিক্ষকদের হাতে থাকা কিছু জরুরি কৌশল নিয়ে কথা বলবো। এরপর জানব কিভাবে একটা সুন্দর শ্রেণীকক্ষের পরিবেশ তৈরি করা যায়। আর সবশেষে পুরো শিক্ষা ব্যবস্থার নকশাটা বোঝার চেষ্টা করব। তো প্রথম বিভাগ শেখার ভিত্তি, মানে একদম গোড়া থেকে শুরু করা যাক। আমাদের মন ঠিক কিভাবে নতুন কিছু শেখে বা জ্ঞান অর্জন করে, চলুন জেনে নিই। একটা প্রশ্ন প্রায়ই আসে, আচরণবাদ আর গঠনবাদ এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কি? দেখুন, আচরণবাদ বা বিহেভিয়রিজম পুরোটাই বাহ্যিক আচরণের উপর নির্ভরশীল, মানে ভালো কাজ করলে পুরস্কার আর না করলে হয়তো তিরস্কার। অন্যদিকে গঠনবাদ বা কনস্ট্রাকটিভিজম বলছে যে জ্ঞানটা আসলে শিক্ষার্থীরা নিজের অভিজ্ঞতার মাধ্যমে নিজেরাই তৈরি করে। যেমন হাতে কলমে একটা প্রজেক্ট করলে যা শেখা হয় সেটাই হলো গঠনবাদ। তাহলে স্ক্যাফোল্ডিং জিনিসটা কি? ব্যাপারটা অনেকটা ছোটবেলায় সাইকেল চালানো শেখার মতো। প্রথমে যেমন পেছনে দুটো সাপোর্টিং চাকা লাগানো থাকে, স্ক্যাফোল্ডিংও ঠিক তেমনই একটা অস্থায়ী সাপোর্ট। যখন কোনো শিক্ষার্থী নতুন কিছু শিখতে গিয়ে আটকে যায়, শিক্ষক বা বন্ধুরা তাকে সাহায্য করে। যেই সে দক্ষ হয়ে ওঠে, এই সাপোর্টটা আস্তে আস্তে সরিয়ে নেওয়া হয়। আর একটা দারুণ কনসেপ্ট হল অভিজ্ঞতামূলক শেখার চক্র। এটা 4টা ধাপে কাজ করে আর চক্রাকারে চলতেই থাকে। প্রথমে আমরা কোনো একটা কাজ করি বা অভিজ্ঞতা অর্জন করি। এরপর সেই অভিজ্ঞতা নিয়ে ভাবি, সেই ভাবনা থেকে একটা নতুন ধারণা বা সিদ্ধান্ত নিই, আর সবশেষে নতুন শেখা জিনিসটা বাস্তবে প্রয়োগ করি। এভাবেই শেখাটা পূর্ণ হয়। এবার আসি আমাদের দ্বিতীয় বিভাগে, শিক্ষকের কৌশলগত টুলকিট। তত্ত্ব তো অনেক হলো, এবার চলুন দেখি শিক্ষকরা ক্লাসরুমে প্রতিদিন ঠিক কি কি কৌশল ব্যবহার করেন। আচ্ছা, পৃথকীকৃত নির্দেশনা বলতে কি বোঝায়? খুব সহজভাবে বললে, ক্লাসের প্রত্যেকটা শিক্ষার্থীর শেখার ধরন আর গতি কিন্তু আলাদা, তাই সবার জন্যই একই পদ্ধতি কাজ করে না। এই নির্দেশনা অনুযায়ী শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর প্রয়োজন, আগ্রহ আর ক্ষমতা বুঝে তার জন্য আলাদা শিক্ষণ পদ্ধতি তৈরি করেন। শেখার জন্য মূল্যায়ন কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন, এর উদ্দেশ্য কিন্তু শুধু পরীক্ষার শেষে নম্বর দেওয়া নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। এর মাধ্যমে শিক্ষক বুঝতে পারেন শিক্ষার্থীরা কোথায় ঠিকঠাক এগোচ্ছে বা কোথায় আটকে যাচ্ছে, আর সেই অনুযায়ী নিজের পড়ানোর ধরন বদলাতে পারেন। এটা অনেকটা জিপিএসের মতো, যা সঠিক পথে চলতে সাহায্য করে। একটা খুব সাধারণ কিন্তু জরুরি প্রশ্ন হলো, ছোটদের ভাষার দক্ষতা কিভাবে বাড়ানো যেতে পারে? উত্তরগুলো কিন্তু আমাদের সবারই জানা। ওদের সাথে যত বেশি সম্ভব কথা বলা, মজার মজার গল্প পড়ে শোনানো, একসঙ্গে গান গাওয়া আর শব্দের খেলার মাধ্যমে খুব সহজেই ওদের ভাষার ভিত মজবুত করা যায়। শেখার ক্ষেত্রে খেলার ভূমিকাটা আসলে কি? খেলাধুলা কিন্তু শুধু সময় কাটানো বা মজা করা নয়, এটা শিশুদের সার্বিক বিকাশের জন্য একটা অসাধারণ শক্তিশালী মাধ্যম। খেলার মাধ্যমেই ওরা সমস্যার সমাধান করতে শেখে, একে অপরকে সহযোগিতা করতে শেখে আর নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতেও পারে। চলুন এবার আমাদের তৃতীয় বিভাগে প্রবেশ করি, শ্রেণীকক্ষের সংস্কৃতি তৈরি। মানে শুধু পড়াশোনা নয়, ক্লাসের ভেতরের পরিবেশটা কেমন হওয়া উচিত তা নিয়ে কথা বলা যাক। একটা অন্তর্ভুক্তিমূলক ক্লাসরুমে শিক্ষকের ভূমিকা ঠিক কী? শিক্ষকের প্রধান দায়িত্ব হল এটা নিশ্চিত করা যে ক্লাসের প্রত্যেকটা শিক্ষার্থী যেন নিজেকে নিরাপদ মনে করে এবং শেখার সমান সুযোগ পায়। এর জন্য পাঠ্যক্রমকে প্রয়োজন মতো বদলানো, বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা আর সবার প্রতি গ্রহণযোগ্য মনোভাব রাখাটা খুব জরুরি। আর ক্লাসে লিঙ্গ সংবেদনশীলতা কিভাবে বাড়ানো যায়? এর জন্য সবচেয়ে আগে দরকার সব শিক্ষার্থীকে লিঙ্গ নির্বিশেষে সমান চোখে দেখা। ছেলে বা মেয়েদের নিয়ে যে পুরনো গতানুগতিক ধারণাগুলো আছে সেগুলোকে চ্যালেঞ্জ করতে হবে এবং এমন ভাষা ব্যবহার করতে হবে যা সবাইকে সম্মান দেয়। দলবদ্ধভাবে কাজ করার সুবিধা কি? যখন শিক্ষার্থীরা একটা দলে মিলে কাজ করে, তখন তারা শুধু বইয়ের পড়াটাই শেখে না,
এর পাশাপাশি তারা একে অপরকে সহযোগিতা করতে, নিজেদের মধ্যে যোগাযোগ করতে এবং অন্যের মতামতকে গুরুত্ব দিতে শেখে। এই সামাজিক দক্ষতাগুলো ভবিষ্যতের জন্য খুবই দরকারি। একজন শিক্ষক কিভাবে শিক্ষার্থীদের সঙ্গে একটা মজবুত সম্পর্ক গড়ে তুলতে পারেন? এর ভিত্তিটা কিন্তু খুব সাধারণ। পারস্পরিক শ্রদ্ধা, তাদের কথা মন দিয়ে শোনা, প্রয়োজনে তাদের জন্য সময় দেওয়া এবং তাদের ভালো মন্দের প্রতি ইস্ক্রেন্নি আগ্রহ দেখানো, এগুলোই একটা সুন্দর সম্পর্কের চাবিকাঠি। আমরা আমাদের আলোচনার চূড়ান্ত পর্বে চলে এসেছি, শিক্ষার নকশা। এখানে আমরা পুরো শিক্ষা ব্যবস্থার কাঠামো আর তার কিছু সাধারণ চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো। কারিকুলাম আর সিলেবাসের মধ্যে পার্থক্যটা কি? প্রায়ই আমরা এই দুটোকে গুলিয়ে ফেলি। ভাবুন, কারিকুলাম হলো একটা পুরো ভ্রমণের রুট ম্যাপ, যেখানে বলা আছে কোথা থেকে শুরু করে কোথায় শেষ হবে। আর সিলেবাস হলো সেই ভ্রমণের কোনো একটা নির্দিষ্ট জায়গার বিস্তারিত গাইড, যেখানে বলা আছে ওই জায়গায় কি কি দেখতে হবে বা করতে হবে। কৈশোর বয়সের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? এই সময়টা আসলে শারীরিক আর মানসিক পরিবর্তনের একটা ঝড়ের মতো। কিশোর কিশোরীরা স্বাধীন হতে চায়, নিজের পরিচয় খুঁজে পেতে চায় এবং তাদের সামাজিক সম্পর্কগুলো এই সময় খুব জটিল হয়ে ওঠে। এই পরিবর্তনগুলো তাদের শেখার ওপর গভীর প্রভাব ফেলে। যদি কোনো শিক্ষার্থী পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলে, তখন কি করা উচিত? এক্ষেত্রে জোর করার বদলে সহানুভূতির সাথে তার পাশে দাঁড়াতে হবে। সে আগ্রহ পায় তা বুঝতে হবে, তার জন্য ছোট ছোট এবং অর্জনযোগ্য লক্ষ্য ঠিক করে দিতে হবে, আর তার সামান্য সাফল্য উৎসাহ দিতে হবে। ক্লাসে অনুপস্থিতির সমস্যাটা কিভাবে সামলানো যায়? এটাকে শুধু একটা নিয়ম ভাঙার ঘটনা হিসেবে দেখলে চলবে না। প্রথমে এর পেছনের আসল কারণটা খুঁজে বের করতে হবে। এরপর অভিভাবকদের সাথে কথা বলে আর ক্লাসটাকে আরও আকর্ষণীয় করে তুলে শিক্ষার্থীকে ক্লাসে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। এটা একটা সম্মিলিত প্রচেষ্টা। তো আজ আমরা শেখার মূল তত্ত্ব থেকে শুরু করে ক্লাসরুমের পরিবেশ এবং শিক্ষা ব্যবস্থার কাঠামো পর্যন্ত একটা লম্বা পথ পাড়ি দিলাম। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, যদি শেখাটা একটা লম্বা ভ্রমণ হয়, তাহলে একজন শিক্ষকের সবচেয়ে বড় ভূমিকা কি? তিনি কি একজন পথপ্রদর্শক যিনি মানচিত্র হাতে ধরিয়ে দেন, নাকি একজন দিক নির্দেশক যিনি কম্পাসের মতো সঠিক পথ দেখান, অথবা তিনি কি সেই যাত্রাপথের একজন ভালো সঙ্গী যিনি পাশে থেকে সাহস যোগান? ব্যাপারটা ভাবার মতো, তাই না?